আমরা প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে যমুনদাস একজন গরিব কাঠুরেকে ঠকিয়ে তার কাঠ সমেত চালাকির সাথে তার ঘোড়াটাকে রেখে দিয়ে কাঠুরেকে অপমানের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর গরিব কাঠুরের বুদ্ধিমতী মেয়ে তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। এখন দ্বিতীয় পর্ব। সবাই পার্বতী ও যমুনদাসকে নিয়ে তখনই গ্রাম প্রধানের কাছে পৌঁছালো, যিনি ছিলেন যমুনদাসের ঘনিষ্ঠ বন্ধু, এবং এর খবরটা কেউ জানতো না, কিন্তু তিনিও সব ঘটনা শুনে দ্বিধায় পড়ে গেলেন। যদি আমি বন্ধুর পক্ষ নিই তাহলে সবাই আমাকে অধার্মিক ও অন্যায়কারী বলবে, আর এই কথা মহারাজের কানে গেলে আমার আর রক্ষা নেই। গ্রাম প্রধান এসব ভাবছিল, তখনই পার্বতী বলল, গরিবের সাথে ন্যায় করুন মহাশয়, আর আমাকে আমার অধিকার পাইয়ে দিন। সব যুক্তির পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দোষী এই যমুনদাসী, এবং তোমার দাবি ন্যায়, কিন্তু মেয়ে, তুমি একজন মানুষের হাত নিয়ে কি করবে? যদি আমার কথা শোনো তাহলে হাতের বদলে যমুনদাস যা দিচ্ছে তার সাথে 5টি রূপোর মুদ্রাও নিয়ে নাও। না সাহেব, আমার তো শর্ত অনুযায়ী এর একটা হাতি চাই। গ্রাম প্রধান পার্বতীকে অনেক বোঝালেন। তখন পার্বতী বলল, ঠিক আছে সাহেব, যদি আপনি বলেন তাহলে আমি 100টি সোনার মুদ্রার বিনিময়ে আমার দাবি ফিরিয়ে নিতে পারি। যমুনদাস পার্বতীর কথা শুনে বলে উঠল, না মহাশয়, আমি ওর এই দাবি মানতে পারবো না, এই দাম অনেক বেশি। মহাশয়, যদি এর দাম ওর একটা হাতের চেয়ে বেশি হয় তাহলে আমার একটা হাতি চাই। দয়া করে দেরি না করে ওর একটা হাত কেটে আমাকে দিন। বাড়িতে আমার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। বেচারা গ্রাম প্রধান তার বন্ধুর জন্য কিছুই করতে পারল না। পরিস্থিতিটাই এমন ছিল যে তাকে বাধ্য হয়ে যমুনদাসকে বলতে হলো, যমুনদাস, দোষ তোমারই। শর্ত অনুযায়ী হয় নিজের হাত কেটে দাও অথবা 100টি সোনার মুদ্রা দাও, এটাই আমাদের রায়। গ্রাম প্রধানের রায় শুনে যমুনদাসের পায়ের তলার মাটি সরে গেল, কিন্তু মরণকালে আর কি বা করার থাকে, তাকে পার্বতীর চাওয়া ধনরাশি দিতেই হলো। নে চালাক মেয়ে, এই 100টি সোনার মুদ্রা, কিন্তু এটা ভাবিস না যে তুই আমার চেয়ে বেশি চালাক। মহাশয়, সত্যিটা হলো আমি আপনার চেয়ে বেশি চালাক। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। পার্বতীর কথা শুনে যমুনদাসের মাথায় একটা বুদ্ধি এলো। পাখি তো নিজেই নিজের জালে ফাঁসতে চায়, আর একটা চাল চেলে আমার 100টি সোনার মুদ্রা ফিরিয়ে নেই। আরে বোকা মেয়ে, যদি তোর নিজের চালাকির উপর এতই ভরসা থাকে তাহলে আয় একটা বাজি লাগাই। আমরা দুজনে একটা করে সবার সামনে অবিশ্বাস্য গল্প শোনাবো, যার গল্প বেশি মিথ্যে এবং ভালো বলে মনে হবে সেই জিতবে। আমি 1000 সোনার মুদ্রা বাজি রাখছি, তার বদলে তোকে মাত্র 100টি সোনার মুদ্রা লাগাতে হবে। পার্বতী ও যমুনদাসের কথা শুনে সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠিক আছে মহাশয়, আমি রাজি, কিন্তু আপনাকে আরো দুটো শর্ত মনে রাখতে হবে। 1, আমরা কেউ কাউকে মিথ্যেবাদী বলবো না। 2, এখানে উপস্থিত যদি কেউ বলে দেয় যে গল্পটা সত্যি, তাহলে বাজিতে আপনি হেরে যাবেন। এখন বলুন, আপনি রাজি আছেন? আমি এই দুটো শর্তেই তোমার সাথে চালাকির মোকাবিলা করতে রাজি আছি। তাদের এই প্রতিযোগিতার কথা শুনে গ্রাম প্রধান নিজের মনের আনন্দ লুকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি আর গ্রামের লোকেরা তোমাদের দুজনের মধ্যে বিচার করতে রাজি আছি। তোমাদের গল্প শোনাও। গ্রাম প্রধানের ইঙ্গিত বুঝে যমুনদাস মনে মনে খুশি হয়ে তার গল্প শুরু করলো। একদিন আমি আমার ঘরে ভুট্টার 2টি দানা পড়ে থাকতে দেখি। ওগুলো জানালার বাইরে ছুঁড়ে দিই। কিছুদিনের মধ্যে সেখানে অঙ্কুর বেরিয়ে বিশাল ভুট্টার গাছ হয়ে ওঠে। গাছগুলো এত ঘন হয়ে যায় যে যেন একটা ছোট্ট জঙ্গল তৈরি হয়। একদিন আমার 10টা ছাগল সেই জঙ্গলে ঢুকে আর বেরোলো না। অনেক খোঁজাখুঁজির পরেও ওদের পাইনি। ফসল কাটার সময় ভুট্টা কেটে ফেলি। ভুট্টার আটা তৈরি করে কিছু রুটি বানাতে বলি স্ত্রীর কাছে। খেতে বসে দুটো গ্রাস খাওয়ার পরেই হঠাৎ আমার মুখ দিয়ে ছাগলের ডাক বেরোতে থাকে। চোখের পলকে একে একে আরো 10টা ছাগল আমার মুখ দিয়ে লাফিয়ে বেরিয়ে আসে। আমি হতভম্ব তাদের দেখে বুঝতে পারি এরা সেই হারিয়ে যাওয়া ছাগলগুলোই। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। এখন আপনারা বলুন, আমার গল্প কেমন লাগলো? গ্রাম প্রধান সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার গল্পে আমার বিন্দু মাত্র বিশ্বাস হচ্ছে না যমুনদাস। তোমার গল্প একেবারে মিথ্যে। সেখানে উপস্থিত সবাই বলে উঠল,
হ্যাঁ, যমুন দাসের গল্প একেবারে মিথ্যে। এমন আমরা কখনো দেখিনি, শুনিনি, এমন কখনো হতে পারে না। বাহ, কাজ হয়ে গেছে। মেয়েটাকে তো আমার গল্প সত্যি বলতেই হবে, না হলে ওকে হারতে হবে। যমুন দাস এসব ভাবছিল, এমন সময় পার্বতী বলে উঠল, বাহ বাহ মহাশয়, আপনার গল্পটা তো আমার 16 আনা সত্যি বলে মনে হচ্ছে। আপনার মতো চালাক ধনী লোকেদের সাথে তো এর চেয়ে মজার ঘটনাও ঘটতে পারে। আচ্ছা, তাহলে আমিই জিতলাম। তাহলে এখন আমার 100টি সোনার মুদ্রা আমাকে দাও, আর এখান থেকে মুখ কালো করো। এভাবে নয় মহাশয়, আগে আপনারা আমার গল্পটাও তো শুনুন, তারপর বিচার হবে কে জিতলো আর কে হারলো। ঠিক আছে, তাহলে শোনাও তোমার গল্প। একবার আমি আমাদের গ্রামের মাঝখানে তুলোর কিছু বীজ পুঁতে দিলাম। পরদিনই সেখানে এক বিশাল তুলো গাছ জন্ম নিল, এতটাই উঁচু যে তার মাথা মেঘ ছুঁয়ে ফেলল, আর ছায়া পড়তে লাগলো দূরের পাহাড়ের উপর পর্যন্ত। পুরো গ্রাম জুড়ে তখন বিস্ময়ে বলল, এই গাছটা তো গরমের মধ্যে ঠান্ডা ছায়া দিয়ে পুরো গ্রামকে রক্ষা করছে। সবাই আমাকে আশীর্বাদ করলো, ভগবান ওই মেয়েটার মঙ্গল করুন, এমন গাছ আমাদের উপহার দিয়েছে। যখন তুলো পেকে গেল, আমি সেগুলো পরিষ্কার করে 50টা বস্তায় ভরে ফেললাম এবং সবকটা বস্তা ঘোড়ার পিঠে চাপিয়ে দিলাম। তারপর বড় দাদাকে বললাম, তুমি এগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। দাদা রওনা দিলেন, কিন্তু 5 বছর কেটে গেল, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। সামনে কিছুদিন আগে খবর এলো, রাস্তায় কোনো এক ধনী ব্যক্তি তাকে লুট করে মেরে ফেলেছে। পার্বতীর গল্প শুনে গ্রাম প্রধান সহ সেখানে সব লোক চমকে উঠল। হ্যাঁ সাহেব, আমি খুব ভাগ্যহীনা। আমি তো হত্যাকারীকে খুঁজে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথে ছিল, আর আমি সেই হত্যাকারী সম্পর্কে জানতে পেরে গেছি। কে কে সে খুনি, সেই বেঈমান? আর কেউ নয় সাহেব, এই ধনী ব্যক্তি যে সবার সামনে দাঁড়িয়ে আছে, এই তার ভুট্টার জঙ্গলে আমার দাদাকে হত্যা করেছিল। তখন গ্রাম প্রধান ও অন্যান্যরা চেঁচিয়ে উঠল, মহাশয়, যদি আমার কথা মিথ্যে হয় তাহলে যমুন দাস মহাশয়কে জিজ্ঞাসা করে নিন। না না, আমরা তোমার কথা কোনোভাবেই সত্যি বলে মানতে পারি না। মেয়ের গল্পটা একেবারে মিথ্যে মনে হচ্ছে, এটা কখনো সত্যি হতে পারে না। পার্বতীর কথা শুনে বেচারা যমুন দাসের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। খুব খারাপ ভাবে ফেসেছি, নিজেরই জালে। যমুন দাস নিজেকে অভিশাপ দিতে দিতে ভাবছিল, তখন পার্বতী বলে উঠল, কি ভাবছেন মহাশয়, তাড়াতাড়ি বলুন, আমি মিথ্যে বলছি নাকি সত্যি? পার্বতীর গল্প গ্রাম প্রধানের মাথায় ঢুকে গেল। এই মেয়েটা তো খুব চালাকের সাথে আমার বন্ধুকে ফাঁসিয়েছে। সবাই উপস্থিত আছে, আমি চাইলেও আমার বন্ধুকে এবার সাহায্য করতে পারবো না। গ্রাম প্রধান ভাবছিল, তখন যমুন দাস করুণা দৃষ্টিতে তার বন্ধু গ্রাম প্রধানের দিকে তাকালো। আমার দিকে তাকাবেন না যমুন দাস, তাড়াতাড়ি উত্তর দিন, মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যে? বেচারা যমুন দাসের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর সে কান্নায় ভেঙে পড়ে চেঁচিয়ে উঠল, মিথ্যেবাদী মেয়ে, একেবারে মিথ্যে কথা বলছে, একেবারে মিথ্যে। তাহলে আমি চালাকির প্রতিযোগিতায় আপনার থেকে জিতে গেলাম। দিন, আমাকে 1000টি সোনার মুদ্রা দিন। যমুন দাস চুপচাপ 1000টি সোনার মুদ্রা তার দিকে বাড়িয়ে দিল। এই নে 1000টি সোনার মুদ্রার থলি, আর এক্ষুনি এখান থেকে ভাগ, না হলে আমি এক্ষুনি তোর গলা টিপে ধরবো, পরে আমার যা হয় হবে। আমি যাচ্ছি মহাশয়, কিন্তু আমার দুটো কথা গাঁট বেঁধে নেবেন। প্রথমত, কোনো দুর্বল ও গরিবকে আবার ঠকানোর চেষ্টা করবেন না, আর দ্বিতীয়ত, কাউকে বাচ্চা ভেবে বুদ্ধির খেলায় বাজি লাগাবেন না, না হলে হয়তো সেই দিনটা আপনার জীবনের শেষ দিন হবে। বেচারা যমুন দাস নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পেল না, আর পার্বতী ভরা সভা থেকে নিজের জেদ আর সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরে এলো। নিজের মেয়েকে গাদা ছাড়া ফিরতে দেখে তার বাবা বলল, আরে তোর সাথে তো গাদা নেই, আমার মতো তোর সাথেও কিছু হয়নি তো? এই ভেবে বেচারা কাঠুরের হৃদয়ে কোনো অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কিন্তু যখন পার্বতী তার কাছে সব ঘটনা শোনালো এবং 1100টি সোনার মুদ্রা দেখালো, তখন কাঠুরের আনন্দের কোনো সীমা রইল না। কাঠুরে খুশিতে বলে উঠল, আমার আদরের মেয়ে, আমি আজ পর্যন্ত জানতাম না যে আমার মেয়ে এত বুদ্ধিমতী আর বড় হয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি, সততা এবং ন্যায়ের শক্তি সবসময় ধন সম্পত্তির চেয়ে বড়। ধনী লোক যমুন দাস তার লোভ ও ধূর্ততার মাধ্যমে গরিব কাঠুরেকে ঠকিয়েছিল,
কিন্তু কাঠুরের মেয়ে পার্বতী তার বুদ্ধিমত্তা, ধৈর্য এবং চতুরতার মাধ্যমে সেই ধনীকে তারই শর্তে পরাজিত করলো।